প্রিয় ছাত্ররা নিশ্চয়ই সবাই ভালো আছো। আমরা পড়ব অ্যাটমিক স্ট্রাকচার পার্ট 2। আজকের আমাদের টপিক লাইন স্পেকট্রা অফ হাইড্রোজেন অ্যাটম আর পড়ব বোরস অ্যাটমিক মডেল। তো প্রথম শুরু করব লাইন স্পেকট্রা অফ হাইড্রোজেন অ্যাটম দিয়ে। তো একটা তড়িৎ মোক্ষম নল নেব। তড়িৎ মোক্ষম নলে অল্প চাপে বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাস নিয়ে তড়িৎ বিভব ঘটাবো। ফলে হাইড্রোজেন গ্যাস কি হবে, উত্তেজিত হয়ে শক্তি বিকিরণ করবে এবং উত্তেজিত হয়ে শক্তি বিকিরণ করলে ওই বিকিরণকে যদি আমরা একটা প্রিজমের মধ্য দিয়ে পাঠাই তাহলে দেখব যে ওই বিকিরণ বিশ্লিষ্ট হয়ে গেছে। এবং যে রেখাগুলো পাবো সেই রেখাগুলোকে রেখা বর্ণালী বলে। তো এই রেখা বর্ণালীগুলো একটু আলাদা ধরনের। আমরা দেখেছি যে সাদা আলোকে যদি একটা প্রিজমের মধ্য দিয়ে পাঠায় তখন সে সাদা আলোটি বিশ্লিষ্ট হয়ে যায় এবং সেখানে কি হয় না, কন্টিনিউয়াস অর্থাৎ নিরবিচ্ছিন্ন বর্ণালীর সৃষ্টি করে। কিন্তু এক্ষেত্রে হাইড্রোজেনের থেকে যে বর্ণালীগুলো আমরা পাচ্ছি, যে রেখা বর্ণালীগুলো, সেই রেখা বর্ণালীগুলো হচ্ছে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের এবং একটি রেখা আরেকটি রেখা থেকে অন্ধকার স্থান দ্বারা পৃথকীকৃত থাকে। অন্ধকার স্থান দ্বারা এই ফাঁকা জায়গাগুলো কি হয়, অন্ধকার স্থান দ্বারা পৃথকীকৃত থাকে। তো এই রেখা বর্ণালীর দৃশ্যমান অংশকে খালি চোখে দেখা যায়। বিজ্ঞানী বামার 1885 সালে তিনি দৃশ্যমান এই রেখা বর্ণালীগুলোকে আবিষ্কার করেন। এগুলোকে নাম দেন বামার সারি। তিনি নাম দেন বামার সারি। বিজ্ঞানী বামার হাইড্রোজেনের এই বর্ণালীতে 4টি সারি দেখতে পান, যেগুলি হচ্ছে লাল, নীলাভ, সবুজ, নীল এবং বেগুনি। ছবি এঁকে দেখব। তিনি দেখলেন 4টি সারি, একটি হচ্ছে লাল, একটা নীলাভ, সবুজ, নীল, বেগুনি। এগুলোকে তিনি যথাক্রমে এইচ আলফা, এইচ বিটা, এইচ গামা, এইচ ডেল্টা দ্বারা চিহ্নিত করেন। এবং এই যে 4টি রেখা প্রত্যেকটি হচ্ছে কি ভিজিবল রিজিয়নের মধ্যে রয়েছে। এরা হচ্ছে ভিজিবল রিজিয়নের। এই 4টি রেখা, অর্থাৎ এদের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 4000 থেকে 8000 অ্যামস্ট্রংয়ের মধ্যে, যেগুলোকে খালি চোখে দেখা যায়। এবং তিনি দেখান যে প্রতিটি রেখার তরঙ্গ সংখ্যার একটি সরল সমীকরণ প্রতিষ্ঠা করেন। তিনি প্রতিটি রেখার তরঙ্গ সংখ্যার সরল সমীকরণটি হলো নিউ বার ইকুয়াল টু 1/λ, আগে জেনেছি, সমান r ইন্টু 1/2 এর হোল স্কোয়ার মাইনাস 1/n এর হোল স্কোয়ার, যেখানে r সমান রিডবার্গ কনস্ট্যান্ট।
যার ভ্যালু হচ্ছে 109,678। আর ল্যামডা ইকুয়াল টু তো আমরা জানি যে ওয়েভ লেন্থ, n সমান 3, 4, 5, 6 ইত্যাদি পূর্ণ সংখ্যা। এনের এই সমীকরণে এনের মান যদি 3 হয় তাহলে সেটা হচ্ছে এইচ আলফা, এনের মান 4 হলে এইচ বিটা, 5 হলে এইচ গামা এবং 6 হলে এইচ ডেল্টা। এই রেখাগুলো পাওয়া যায়। বিজ্ঞানী বামারের পরে আরও 5 জন বিজ্ঞানী যারা উন্নততর বর্ণালীবীক্ষণ যন্ত্র ব্যবহার করে আরও 5টি সারি আবিষ্কার করেন, যেগুলি হলো দেখে নেব। এটা হচ্ছে লিমেন, আরও এরকম ছোট ছোট সারি রয়েছে। এটি হচ্ছে লিমেন। লিমেন যেটা দেখেন সেটা হচ্ছে আলট্রাভায়োলেট রিজিয়নে। এরপরে দ্বিতীয়ত যেটা দেখেছিলাম সেটা হচ্ছে বামার, এটা ছিল বামার, যিনি দেখেছিলেন ভিজিবল রিজিয়ন। এরপরে হচ্ছে প্যাশন, সিরিজ, তিনি দেখেন ইনফ্রারেড রিজিয়নে। লিমেন, বামার, প্যাশন। তারপরে হচ্ছে ব্রাকেট, সিরিজ, এটাও ইনফ্রারেড রিজন। লিমেন, বামার, প্যাশন, ব্রাকেট। এরপরে হলো ফ্রুন্ড, সিরিজ। আর শেষে হচ্ছে হামফ্রিজ। সিরিজ এই দুটো ইনফ্রারেড রিজিয়নে রয়েছে। তো লিমেনের ক্ষেত্রে যেটা রয়েছে n সমান 1, বামারের ক্ষেত্রে n সমান 2, প্যাশনের ক্ষেত্রে n সমান 3, আর ব্র্যাকেটের ক্ষেত্রে n সমান 4, ফুন্ড n সমান 5 এবং হামফ্রিজের ক্ষেত্রে n সমান 6। হাইড্রোজেন পরমাণুর রেখা বর্ণালীর সাধারণ সমীকরণ হলো হাইড্রোজেন পরমাণুর রেখা বর্ণালীর সাধারণ সমীকরণটি হলো নিউ বার সমান 1/λ সমান r ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। যদি n1 এর মান 1 হয় তাহলে সেক্ষেত্রে আমরা পাবো লিমেন সারি। যদি n1 এর মান 2 হয় তাহলে পাবো বামার। যদি n1 এর মান 3 হয় তাহলে প্যাশন সারি। n1 এর মান 4 হলে আমরা পাবো ব্রাকেট সারি। n1 এর মান যদি 5 হয় তখন আমরা পাবো ফ্রুন্ড, আর 6 হলে সেটা পাবো হামফ্রিজ।
যেখানে n1 সমান 1 2 3 4 5 6 ডট 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 ইনফিনিটি, এবং এই n2 ভ্যালুটা হবে n2 সমান n1 প্লাস 1 n1 প্লাস 2 n1 প্লাস 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা। তো আগের ছবিতে আমরা দেখব যে n1 এর মান যদি 1 আর n2 মান যদি বসাবো n1 প্লাস 1, অর্থাৎ এখানে পাবো যে 2 3 4 5 এই রেখাগুলো পাবো। আবার বামারের ক্ষেত্রে n1 হচ্ছে 2 আর n2 ভ্যালুটা তখন আমরা কি পাবো, n2 সমান 3 4 5 6 এই সারিগুলো পাবো। আর প্যাশনের ক্ষেত্রে যেটা পাবো সেটা হচ্ছে 4 5 6 7, আর ব্র্যাকেটের ক্ষেত্রে যেটা পাবো 5 6 7 8, এবং ফুন্ডের ক্ষেত্রে যেটা পাবো 6 7 8 9, আর হামফ্রিসের ক্ষেত্রে যেটা পাবো 7 8 9 10 এই রেখাগুলো পাবো। যদি আমরা হাইড্রোজেন পরমাণুর রেখা বর্ণালীর সারিকে একসঙ্গে দেখি তাহলে দেখতে পাবো হাইড্রোজেন পরমাণুর রেখা বর্ণালী সারি সমূহ একসঙ্গে সবগুলো সারিকে আমরা দেখে নেব। প্রথম পেয়েছিলাম লিমেন সারি, লিমেন সিরিজ। লিমেন সিরিজের সমীকরণটা কি ছিল, সমীকরণ প্রযোজ্য সমীকরণ লিমেন 1 নম্বর সারি ছিল যেখানে নিউ বার সমান r ইন্টু n1 এর জায়গায় আমরা কি বসাবো 1 নম্বর, তাই 1 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার, যেখানে n সমান কি হবে 1 এর পরবর্তী পূর্ণ সংখ্যা অর্থাৎ 2 3 4 ইত্যাদি ডট ডট। তো এই সারিটা যেটা দেখা গিয়েছিল সেটা হচ্ছে আলট্রাভায়োলেট রিজিয়নে। এরপরে 2 নম্বর যে সারি ছিল সেটা হচ্ছে বামার সিরিজ। বামার সিরিজের ক্ষেত্রে প্রযোজ্য সমীকরণটা কি তরঙ্গ সংখ্যার, সেটা হচ্ছে নিউ বার সমান r ইন্টু n1 এর জায়গায় আমি কি বসাবো 2 বসাবো মাইনাস 1/n স্কোয়ার। এখানে nটা কি হবে, n সমান এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা, এর পরবর্তী পূর্ণ সংখ্যা সেটা হচ্ছে 3 4 5 6, যেটা দেখা গিয়েছিল ভিজিবল রিজিয়নে ছিল। এরপর হচ্ছে প্যাশন সিরিজ। এই প্যাশন সিরিজের ক্ষেত্রে তরঙ্গ সংখ্যা নিউ সমান r ইন্টু 1/3 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার। এক্ষেত্রে n সমান কি হবে 3 এর পরবর্তী পূর্ণ সংখ্যা, সেগুলো হচ্ছে 4 5 6 ইত্যাদি। এটা হচ্ছে দেখা গিয়েছিল ইনফ্রারেড রিজিয়নে। এরপরে হচ্ছে ব্র্যাকেট সিরিজ। তার ক্ষেত্রে নিউ বার সমান r ইন্টু, যেহেতু এটা 4 নম্বর সারি তাই n1 জায়গায় 4 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার। এক্ষেত্রে n সমান কী হবে পরবর্তী পূর্ণ সংখ্যা 5 6 7, এগুলো দেখা গিয়েছিল ইনফ্রারেড রিজিয়নে। এরপরে ফুন্ড
সিরিজ। হুন সিরিজের ক্ষেত্রে তরঙ্গ সংখ্যা সমান r ইন্টু 1/n1 জায়গায় 5 স্কোয়ার মাইনাস n স্কোয়ার। এখানে n সমান 6, 7, 8, 9 যেটা দেখা গিয়েছিল ইনফ্রারেড রিজিয়নে, আর লাস্ট যেটা দেখা গিয়েছিল হামফ্রিজ। তার তরঙ্গ সংখ্যার সমীকরণ নিউ বার সমান r ইন্টু 1/6 হোল স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার, যেখানে n সমান 7, 8, 9, 10 ডট 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 এগুলো দেখা গেছে ইনফ্রারেড রিজনে। এদের প্রত্যেকের ক্ষেত্রে এইটা হচ্ছে এইচ আলফা, ওরেরটা হচ্ছে এইচ বিটা, এটা হচ্ছে এইচ গামা, যদি 5 নম্বর থাকে তাহলে সেটা হচ্ছে এইচ ডেল্টা। তো এদের ক্ষেত্রেও এটি হচ্ছে এইচ আলফা, এইচ বিটা, পরের সাইডটা হচ্ছে এইচ গামা, এদের ক্ষেত্রে হচ্ছে এইচ আলফা, এইচ 7টা হচ্ছে এইচ বিটা, 8টা হচ্ছে এইচ গামা, আর 9টা হচ্ছে এইচ ডেল্টা। তাহলে আমরা জানলাম যে হাইড্রোজেন পরমাণুর রেখা বর্ণালী সৃষ্টির মূল কারণটা কি না, হাইড্রোজেন পরমাণুর রেখা বর্ণালীর হাইড্রোজেন পরমাণুর রেখা বর্ণালী সৃষ্টির মূল কারণ উদ্দীপ্ত হাইড্রোজেন পরমাণু কর্তৃক উদ্দীপ্ত হাইড্রোজেন পরমাণু কর্তৃক বিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ। যদি নিরবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করত তাহলে সেক্ষেত্রে নিরবিচ্ছিন্ন বর্ণালী পেতাম। যেহেতু বিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করছে তাই বিচ্ছিন্নভাবে বর্ণালীগুলো পাওয়া যায়। এরপর আমরা এখান থেকে দু একটা প্রবলেম সলভ করব। তো 1 নম্বর প্রবলেম। তো প্রথম প্রবলেম বলছে যে বামার সিরিজের ক্ষেত্রে এইচ আলফা এবং এইচ বিটা রেখা দুটির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তরঙ্গ দৈর্ঘ্য মানে কী বের করতে বলেছে, আমাকে ল্যামডা বের করতে বলেছে। আর দেওয়া আছে রিডবার্গ কনস্ট্যান্ট, এর ভ্যালু দেওয়া আছে 109,678। তো প্রথমে আমরা তাহলে বামার সিরিজের তরঙ্গ সংখ্যার সমীকরণটি লিখব। বামার সিরিজের তরঙ্গ সংখ্যার সমীকরণ নিউ বার সমান 1/λ ইকুয়াল টু আর ইন্টু বামার সিরিজের ক্ষেত্রে n1টা কি না 2 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার এইটা। তো এখানে যেটা বলেছে যে এইচ আলফা এবং এইচ বিটা রেখা দুটির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো এখান থেকে যেটা জানলাম n1 সমান বামার সিরিজের ক্ষেত্রে 2, আর বের করতে হবে এইচ আলফা এর ক্ষেত্রে। এইচ আলফা বামার সিরিজের ক্ষেত্রে এইচ আলফার মান কত সেটা আমরা আগে দেখে নেব। যে বামার সিরিজের ক্ষেত্রে আমরা সেটা বামার সিরিজ যদি এটা হয় 1/2 এর হোল স্কোয়ার মাইনাস 1/n এর হোল স্কোয়ার, সেক্ষেত্রে এই n2টা হচ্ছে এটা হচ্ছে এইচ আলফা, এইচ বিটা, এইচ গামা আর এইচ ডেল্টা। তাহলে এক্ষেত্রে এইচ আলফার ভ্যালু হচ্ছে 3, এইচ বিটার হচ্ছে 4, এইচ ডেল্টা হচ্ছে 5। আমাকে যেটা জানতে চেয়েছে যে এইচ আলফা, তার মানে n2 সমান এখানে যদি 3 ধরি সেক্ষেত্রে আমি বসাবো 1/λ ইকুয়াল টু 109,678 1/2 এর হোল স্কোয়ার মাইনাস এইচ আলফা এর ক্ষেত্রে n2 এর ভ্যালু হচ্ছে 3 এর হোল স্কোয়ার বা 109,678
1/4 মাইনাস 1/9, সেক্ষেত্রে ল্যামডা ইকুয়াল টু, এক্ষেত্রে পাবো যেটা 36/5 ইন্টু 109,678, যে মানটা হবে সেই মানটা আমরা পাবো। দ্বিতীয় বের করতে বলেছে যে বামার সিরিজের ক্ষেত্রে এইচ বিটা, বামার সিরিজের ক্ষেত্রে এইচ বিটার ভ্যালু কত, সেটা হচ্ছে তোমার 4, কারণ n1 এর জায়গায় যদি 2 হয় তাহলে n2টা পরবর্তী পূর্ণ সংখ্যা বলেছিলাম, সেটা হচ্ছে শুরু হবে 3, 4, 5 ইত্যাদি। তাহলে বামার সিরিজের ক্ষেত্রে এইচ বিটা রেখার ক্ষেত্রে এইচ বিটা রেখার ক্ষেত্রে n2 সমান 4, তো তখন যে সমীকরণটা পাবো 1/λ সমান 109,678 ইন্টু 1/2 এর হোল স্কয়ার, যেহেতু বামার সিরিজ সেই জন্য n1 এর মান 2, আর এইচ বিটা সেটা হচ্ছে 4 এর হোল স্কয়ার, সেখান থেকে পাবো 109,678 1/4 মাইনাস 1/16 সমান যেটা পাবো 16/109,678 ইন্টু 3 করলে যেটা হবে সেটা সেন্টিমিটার। এরপরে দ্বিতীয় কোশ্চেন যেটা, সেটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর লিমেন সিরিজের দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য ও কম্পাঙ্ক নির্ণয় করো। আর আর এর ভ্যালু দেওয়া রয়েছে রিডবার কনস্ট্যান্টের। তো এই কোশ্চেনে নির্ণয় করতে বলেছে তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক নির্ণয় করতে বলেছে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় রিডবার সমীকরণটা আমরা লিখে ফেলব, যে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় রিডবার সমীকরণ নিউ বার সমান, তো যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য বলেছে তাহলে নিউ বারটাকে ল্যামডায় কনভার্ট করে নেব, সমান আর ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। তো যেহেতু বলেছে কোশ্চেনে লিমেন সিরিজের ক্ষেত্রে, তাহলে আমরা n1 সমান কী বসাবো 1, এবং n2 সমান কি জানি 2, 3, 4 ডট 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 ইত্যাদি পূর্ণ সংখ্যা জানব। এবারে কোশ্চেনটা একটু ভালো করে দেখব, সেখানে বলেছে লিমেন সিরিজের দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট, মানে সবচেয়ে বড় দৈর্ঘ্যের পাবো আমি। সবচেয়ে বড় দৈর্ঘ্য তখনই পাবো যদি তরঙ্গ দৈর্ঘ্যের মান বৃহত্তম হবে, যদি শক্তি স্তর দুটির মধ্যে পার্থক্য ন্যূনতম হয়। অর্থাৎ বলবো আমরা যে তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘতম হবে যদি শক্তি স্তর দুটির মধ্যে পার্থক্য ন্যূনতম হয়। দুটি শক্তি স্তরের পার্থক্য যদি ন্যূনতম হয় তাহলে সেক্ষেত্রে আমরা দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য পাব। অর্থাৎ n1 সমান 1 এবং n2 সমান যদি 2 বসাই তাহলে আমরা দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য পাব। সেক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ের সমীকরণটা হচ্ছে 1/λ সমান 1/1 এর স্কোয়ার মাইনাস 2 এর হোল স্কোয়ার ইন্টু আর। এদের ভ্যালু বসাবো 109,678 1/1 মাইনাস 1/4। তো সেক্ষেত্রে ল্যামডা সমান যেটা পাবো সেটা হচ্ছে 4/3 ইন্টু 109,678। তোমরা এটাকে ক্যালকুলেটারে বসাবে, দেখবে মানটা পাবে যে 1215.67 ইন্টু 10⁻⁻8 সেন্টিমিটার। একে অ্যামস্ট্রংয়ে কনভার্ট করে নেবে 1215.67 অ্যামস্ট্রং, কারণ আমরা জানি 1 অ্যামস্ট্রং সমান 10⁻⁻8 সেন্টিমিটার। তাহলে আমরা একটা পেলাম যে হাইড্রোজেন পরমাণুর
লিমেন সিরিজের দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য, সেটা তরঙ্গ দৈর্ঘ্য পেলাম। এরপরে যেটা নির্ণয় করতে বলেছে সেটা হচ্ছে কম্পাঙ্ক নির্ণয় করো। তাহলে কম্পাঙ্ক নির্ণয়ের আমরা সমীকরণটা কি জানি? কম্পাঙ্ক নিউ সমান আমরা জানি সি বাই ল্যামডা। তো সির ভ্যালুটা আমরা কত জানি? 3 × 10⁻10, আর ল্যামডার ভ্যালু তো আমরা এখানেই পেলাম সেন্টিমিটারে 1215.67 × 10⁻8 সেন্টিমিটার, আর এটা ছিল সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স। তাহলে সেন্টিমিটার কেটে গেল, দিয়ে যে মানটা আমরা পেলাম সেটা হচ্ছে 2.467 × 10⁻15 সেকেন্ড ইনভার্স। এরপরে আমরা পড়ব বোরের অ্যাটমিক মডেল। পড়ব আমরা বোরস অ্যাটমিক মডেল। তো প্রথমে দেখে নেব, এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, আর এগুলো হচ্ছে বিভিন্ন কক্ষপথ। এগুলো হচ্ছে বিভিন্ন কক্ষপথ। বিজ্ঞানী বোর বলেন 1 নম্বর তার যে প্রস্তাব সেটা হচ্ছে যে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘোরে। তিনি বলেন যে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কোনো বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করতে পারে না। কতগুলি নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন ঘুরবে, যে কোনো ব্যাসার্ধের কক্ষপথে ঘুরতে পারে না। এই ইলেকট্রন ঘুরে, তো যদি ব্যাসার্ধ আর হয়, ইলেকট্রনের মাস যদি m হয় এবং তার গতিবেগ যদি v হয়, ঠিক একটা নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে ইলেকট্রন ঘুরতে পারে, যে কোনো ব্যাসার্ধের কক্ষপথে ঘুরতে পারে না। যেমন ধরো একটা ছাত্র ক্লাস 7-এ পড়ে, সে ক্লাস 7-এই ক্লাস করতে পারে, সে ক্লাস 10-এ ক্লাস করতে পারে না, কারণ তার স্ট্যান্ডার্ডিটি হচ্ছে ক্লাস 7-এ। ঠিক তেমনিভাবে একটা ইলেকট্রন সে একটা নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ঘুরতে পারে, সে যে কোনো ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ঘুরতে পারে না। এক্ষেত্রে ইলেকট্রন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, তখন তার কৌণিক ভরবেগ সেটি হচ্ছে mv, আর এর মান হবে h/2π এর সঙ্গে সরল গুণিতক, এবং n হচ্ছে কক্ষপথের সংখ্যা, যেখানে n সমান 1, 2, 3 ইত্যাদি কক্ষপথ, আর m সমান মাস অফ ইলেকট্রন, আর v সমান ভেলোসিটি অফ ইলেকট্রন, আর r সমান রেডিয়াস, এবং h সমান প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এই প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 6.626 × 10⁻34 জুল সেকেন্ড, আর সিজিএস পদ্ধতিতে হলে 6.626 × 10⁻27 আর্ক সেকেন্ড। অর্থাৎ বিজ্ঞানী বোর তিনি যেটা বললেন যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কোনো বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করতে পারে না। ইলেকট্রন হচ্ছে কি নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলি বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করতে পারে। তার দ্বিতীয় পোস্টুলেট যেটা হলো, তিনি বলেন যে এইসব নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে যে কোনোটিতে বিচরণকালে ইলেকট্রন কোনো শক্তি শোষণও করে না এবং শক্তি বর্জনও করে না। অর্থাৎ
অরবিটগুলো কি থাকে, স্থির থাকে, এদেরকে বলা হয় স্টেশনারি অরবিট বলা হয়। তো প্রকৃতপক্ষে এই কক্ষপথগুলোর কোনো শক্তি নেই, ইলেকট্রনের শক্তি হচ্ছে কক্ষপথের শক্তি। তাহলে দ্বিতীয় প্রশ্নের তিনি কি বললেন, দ্বিতীয়ত তিনি বললেন এইসব নির্দিষ্ট তাহলে দ্বিতীয় তিনি বলেছেন এইসব নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথের যে কোনোটিতে বিচরণকারী ইলেকট্রন কোনো শক্তি বর্জনও করে না, আবার শক্তি শোষণ করে না। অর্থাৎ ইলেকট্রনগুলো স্থির না থাকলেও ইলেকট্রনগুলো ঘুরছে, কিন্তু তাদের শক্তির স্তরগুলো কি থাকে, স্থির থাকে। এবং নিউক্লিয়াস থেকে যত দূরত্ব বাড়তে থাকে তত কক্ষপথগুলির শক্তিও তত বাড়তে থাকে। কারণ কি, কারণটা হচ্ছে যে নিউক্লিয়াসের যে চার্জ, এফেক্টিভ নিউক্লিয় যে চার্জ, সেই চার্জটা দূরের কক্ষের ইলেকট্রনটির উপরে অনেক কম প্রভাব ফেলতে পারে। ওই জন্য কি থাকে না, দূরের কক্ষের শক্তি অনেক বেশি থাকে, এবং কাছের যে কক্ষ রয়েছে সেই কক্ষপথটির উপরে যে ইলেকট্রন ঘুরছে সেই ইলেকট্রনটির উপর এফেক্টিভ নিউক্লিয় চার্জের পরিমাণ অনেক বেশি থাকার জন্য তাদের শক্তিটা অনেক কম হয়। তো এক্ষেত্রে শক্তির ক্রম হচ্ছে, দেখে নেব শক্তির ক্রম, কক্ষপথগুলির শক্তির ক্রম হলো, এই কক্ষপথগুলি যদি কে, এল, এম আর ডট ডট থাকে তাহলে সেদিকে শক্তির ক্রম হলো কে লেস দেন এল, এম, এন, ও, পি, কিউ হবে। তৃতীয়ত তিনি বলেন যে যখন কোনো ইলেকট্রন উচ্চতর শক্তির একটি সুস্থিত কক্ষপথ থেকে, ধরো এই উচ্চ কক্ষ থেকে যখন নিম্নতর কক্ষে আসে তখন কি করে না তরঙ্গের আকারে শক্তি বিকিরণ করে। আবার যখন কোনো ইলেকট্রন নিম্ন শক্তি সম্পন্ন কোনো কক্ষ থেকে যখন উচ্চ শক্তি সম্পন্ন কোনো কক্ষে স্থানান্তরিত হয় তখন সে কি করে কিছু পরিমাণ শক্তি শোষণ করে। এবার কোনো অবস্থাতেই দুটি কক্ষপথের মাঝে ইলেকট্রন থাকতে পারে না। ঠিক আমরা যেমন দেখেছি যে একটা মইয়ের কথা যদি আমরা চিন্তা করি, এগুলো সিঁড়ির ধাপ এক একটা, ঠিক দুটো ধাপের মাঝখানে যেমন আমরা পা রাখতে পারি না, এই যে গ্যাপ, এই একটি ধাপ এই একটি ধাপ, এর মাঝে যেমন আমরা পা রাখতে পারি না, ঠিক তেমনিভাবে ইলেকট্রনগুলো দুটো কক্ষপথের মাঝে থাকতে পারে না। তারা কি করে না যখন উচ্চ কক্ষ থেকে নিম্ন কক্ষে আসে, এই উচ্চ কক্ষ থেকে 1 নম্বর কক্ষ বা 2 নম্বর কক্ষে নেমে আসে, তখন কি করতে থাকে না শক্তি বিকিরণ করতে থাকে। আবার যখন ইলেকট্রন কি করে নিম্ন কক্ষ থেকে যখন উচ্চ কক্ষে চলে আসে তখন কি করে শক্তি শোষণ করে। তাহলে আমি দেখলাম কি, যখন কোনো ইলেকট্রন উচ্চতর শক্তির একটি এটা যদি 1 নম্বর কক্ষ হয়, এটা যদি 2 নম্বর কক্ষপথ, এটা যদি 3 নম্বর, এটা যদি 4 নম্বর কক্ষপথ হয়, তিনি বলেছেন যে একটা ইলেকট্রন যখন নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তি, এই কক্ষ কিংবা এইটা থেকে যখন এই কক্ষে আসে, উচ্চ কক্ষে আসে, তখন কি করে না শক্তির শোষণ করে, শক্তি শোষণ করে নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তি সম্পন্ন কোনো কক্ষে চলে যায়। আবার যখন ইলেকট্রন উচ্চ শক্তি থেকে যখন নিম্ন শক্তি সম্পন্ন কক্ষে যখন নেমে আসে তখন কি করে তরঙ্গের আকারে শক্তির বিকিরণ ঘটে, শক্তির বিকিরণ ঘটে। এই শক্তির বিকিরণটা যদি বিকিরণের কম্পাঙ্ক, শক্তির বিকিরণের কম্পাঙ্ক যদি নিউ হয় এবং উচ্চ কক্ষের শক্তি যদি উচ্চ কক্ষের শক্তি যদি E2 হয় এবং নিম্ন কক্ষপথের
শক্তি যদি E1 হয় তাহলে তাদের শক্তির যে পার্থক্য সেটা ডেল ই সমান কী হবে E2 মাইনাস E1 সমান কী হবে এইচ নিউ, যেখানে এইচ হচ্ছে এইচ সমান প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। তাহলে আমরা বোরের যে পোস্টুলেট সেটা জানলাম বা অ্যাটমিক মডেল, সেটি হচ্ছে যে 1 নম্বর তিনি বলেছেন ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছা মতো যে কোনো ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করতে পারে না। দ্বিতীয়ত তিনি যেটা বলেছেন যে এইসব নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো বিচরণকালে শক্তির কোনো শোষণ হয় না, বিকিরণ হয় না, অর্থাৎ সেখানে কিছু অরবিটালগুলো কী থাকে ফিক্সড থাকে, অর্থাৎ ফিক্সড অরবিট থাকে, সেখানে কোনো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশান হয় না। এবং ইলেকট্রনগুলি যদিও স্থির থাকে না, কিন্তু তাদের কক্ষপথের শক্তিগুলো কী থাকে, শক্তির স্তর কী থাকে স্থির থাকে। আর তৃতীয়ত তিনি বলেছেন যখন কোনো ইলেকট্রন নিম্ন শক্তি সম্পন্ন কক্ষপথ থেকে উচ্চ শক্তি সম্পন্ন কোনো কক্ষপথে যায় তখন হচ্ছে কি না ইলেকট্রন শক্তি শোষণ করে নিম্ন কক্ষ থেকে উচ্চ কক্ষে স্থানান্তরিত হয়। আবার যখন উচ্চ কক্ষ থেকে যখন ইলেকট্রন নিম্ন কক্ষ সম্পন্ন কোনো শক্তি স্তরে আসে তখন কি করে না শক্তি তরঙ্গের আকারে বিকিরণ করে। এবারে আমরা জানব যে বোর তত্ত্ব দ্বারা হাইড্রোজেন বর্ণালীর ব্যাখ্যা। এরপরে জানব বোর তত্ত্ব দ্বারা হাইড্রোজেন বর্ণালীর ব্যাখ্যা। তিনি বলেন যে সাধারণত হাইড্রোজেন পরমাণু সাধারণ অবস্থায় হাইড্রোজেন পরমাণুতে আবর্তনশীল ইলেকট্রনগুলো সর্বনিম্ন শক্তি স্তরে থাকে, অর্থাৎ 1 নম্বর কক্ষপথে থাকে। একে বলা হয় গ্রাউন্ড স্টেট। সাধারণ অবস্থায় ইলেকট্রনগুলো কি থাকে হাইড্রোজেন পরমাণুতে গ্রাউন্ড স্টেটে থাকে। যখন এই গ্রাউন্ড স্টেটের ইলেকট্রনগুলো বাইরে থেকে কোনো শক্তি শোষণ করে, অর্থাৎ তাপ শক্তি বা আলোক শক্তি শোষণ করে, তখন কি করে এই ইলেকট্রনগুলো নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তি সম্পন্ন কোনো কক্ষে চলে আসতে পারে, অর্থাৎ কে এল এম এন ও পি যে কোনো উচ্চ শক্তি সম্পন্ন কক্ষে চলে যেতে পারে। আবার বাইরে থেকে যে পরিমাণ শক্তিটা শোষণ করে ইলেকট্রনটি উচ্চ কক্ষে গেছিল সেই শক্তি যদি বিকিরণ হয়, অর্থাৎ বাইরে থেকে শক্তির উৎস যদি সরিয়ে নেওয়া হয় তখন কি করবে ইলেকট্রনটা শক্তি বিকিরণ করে পুনরায় নিম্ন শক্তি সম্পন্ন যে কোনো কক্ষে চলে আসতে পারে। এই শক্তির যে বিকিরণ সেটা বিভিন্ন কম্পাঙ্কের বিকিরণ রূপে নির্গত হয়ে বর্ণালীতে রেখার আকারে দেখা যায়। কিভাবে বর্ণালীতে রেখার আকারে দেখা যায় না ইলেকট্রন যখন উচ্চ কক্ষ থেকে নিম্ন কক্ষে আসে তখন শক্তি বিকিরণ করে, এই শক্তির যে বর্জনটা সেটা বিভিন্ন কম্পাঙ্কের বিকিরণ রূপে নির্গত হয়ে বর্ণালীতে রেখার আকারে সৃষ্টি হয়। যখন ইলেকট্রনটি উচ্চ কক্ষ থেকে 1 নম্বর কক্ষে নেমে আসে, অর্থাৎ এই কক্ষে নেমে আসে, তখন যেটা সৃষ্টি হয় সেটা হচ্ছে কি না লিমেন। এটাকে বলা হয় লিমেন সারি। যদি ইলেকট্রনগুলো শক্তি বিকিরণ করে 2 নম্বর কক্ষে আসে, কোথা থেকে আসে ইলেকট্রনগুলো শক্তি বিকিরণ করে 2 নম্বর কক্ষে নেমে আসে, তখন যে সারিটা পাবো সেটা হচ্ছে বামার সারি পাবো। যদি 3 নম্বর সারিতে আসে, 3 নম্বর কক্ষে যদি ইলেকট্রনগুলো আসে তখন পাবো প্যাশন সারি পাবো। যদি 4 নম্বর কক্ষপথে নেমে আসে তখন পাবো লিমেন বামার প্যাশন ব্র্যাকেট। যদি
5 নম্বরে আসে তাহলে লিমেন বামার প্রেশন ব্র্যাকেট, তারপর হচ্ছে ফ্রুন সারি পাবো। আর যদি 6 নম্বরে আসে তখন যে সারিটা পাবো সেটা হচ্ছে হামফ্রিজ সারি পাবো। তো এখান থেকে যেটা জানতে পারলাম যে হাইড্রোজেন পরমাণুতে যদি একটি মাত্র ইলেকট্রন থাকে, ওই একটা ইলেকট্রন যে কোনো কক্ষপথে থাকতে পারে এবং যে কোনো কক্ষপথ থেকে শক্তি বিকিরণ করে সে যে কোনো কক্ষপথে নেমে আসতে পারে, নিম্ন শক্তি সম্পন্ন যে কোনো কক্ষপথে নেমে আসতে পারে। তাহলে ওই একটি মাত্র ইলেকট্রনটির জন্য অনেকগুলি সম্ভাব্য কক্ষপথ বর্তমান হতে পারে। এই কারণে হাইড্রোজেনের বর্ণালীতে অনেকগুলি রেখা পাওয়া যায়। তাহলে হাইড্রোজেনের বর্ণালীতে অনেকগুলি রেখা পাওয়ার কারণ হচ্ছে কি, একটা মাত্র ইলেকট্রন যে কোনো কক্ষপথে থাকতে পারে এবং ওই যে কোনো কক্ষপথে থাকার জন্য সেখান থেকে সে নিম্ন শক্তি সম্পন্ন কক্ষপথে যখন নেমে আসবে তখন সে তরঙ্গের আকারে শক্তি বিকিরণ করবে। তা হাইড্রোজেনের পরমাণুতে একটি মাত্র ইলেকট্রন থাকলেও ওই ইলেকট্রনটির জন্য অনেকগুলি সম্ভাব্য কক্ষপথ বর্তমান। এই কারণে হাইড্রোজেনের বর্ণালীতে অনেকগুলি রেখা পাওয়া যায়।